সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো এবং যারা এসএসসি পরীক্ষা দেবা, তাদের জন্য আমি তোমাদের সামনে আসছি সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে খুব সহজে খুব টেকনিকে গড় নির্ণয় করা যায় সেটাই দেখাতে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখো, বোর্ডে আমি তোমাদের জন্য একটা সারণী রাখছি, যেখানে শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা দেওয়া আছে। তো শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা দেওয়া থাকলে এই সারণীটাকে ব্যবহার করে আমরা কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব সেটাই আজকে আমরা দেখব। তো দেখো, প্রথমেই দেখো কয়েকটা কলামের আমাদের প্রয়োজন, যেটা প্রথমে এই মধ্যমান নির্ণয় করতে হবে। মধ্যমান নির্ণয়টা হচ্ছে আমরা এই দুটো সংখ্যাকে যোগ করব, অর্থাৎ যে শ্রেণী সেই শ্রেণীর নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমাকে যোগ করে 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে মধ্যমান। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম শ্রেণীতে আমাদের আছে 51, তার সঙ্গে আমরা যদি 55 যোগ করি এবং 2 দ্বারা ভাগ করি, তাহলে কত আসে দেখো, 5 আর 1 6, 5 আর 5 10, অর্থাৎ 106কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসে 53। তাহলে আমাদের এই শ্রেণীতে মধ্যমানের মান কত হবে? 53। এরপর দেখো পরবর্তী যে শ্রেণীটা 56 থেকে 60, তাহলে 56 সঙ্গে আমরা 60কে যোগ করব এবং 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কি আসে দেখো, এখানে 6, 6 5 11, তাহলে 116। 116কে 2 দ্বারা ভাগ করলে কত আসছে দেখো, 5 দুগুণে হচ্ছে 10, 8 দুগুণে 16, 58। তাহলে 116কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 58। তাহলে এই শ্রেণীতে মধ্যমানের মান হবে কত? 58। এবার হচ্ছে আমাদের 61 থেকে 65 যে শ্রেণীটা আছে, এটাকে আমরা যোগ করব। 61 যোগ হচ্ছে 65, তাকে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে কি মান আসে দেখো, 5 আর 1 যোগ করলে 6, আর 6 6 12। তাহলে 126কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 6 দুগুণে 12, 3 দুগুণে 6, অর্থাৎ 63। তো আমাদের এই মধ্যমানের মানটা হবে 63। ঠিক একইভাবে আমরা যদি 66 থেকে 70 এটাকে আমরা যোগ করি এবং 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের রেজাল্টটা কত আসছে দেখো, 6 6 7 হচ্ছে 13। 136কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 দ্বারা যদি 13কে ভাগ করি, তাহলে 6 দুগুণে 12, হাতে 1 থাকে 16, 8 দুগুণে 16, 68। তাহলে এইখানে মধ্যমানের মান হবে 68। এর পরের যে সংখ্যাটা আছে দেখো, 71 থেকে 75। 71 থেকে যদি 75, এই শ্রেণীতে মধ্যমান কত আসবে? আমরা যদি 2 দ্বারা ভাগ করি, দেখো কত আসে, 5 আর 1 6, 7 আর 7 14। তাহলে 2 দ্বারা ভাগ করলে 7 দুগুণে 14, 3 দুগুণে 6, তাহলে 73 আসে, 73। তোমরা ক্যালকুলেটরের মাধ্যমেও এভাবে যোগ করে তোমরা করতে পারো। আমি তোমাদের হাতে কিভাবে করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। তো এবার দেখো 86 থেকে 80, এটা যদি যোগ করা হয়, তাহলে এই শ্রেণীটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের 76 যোগ হচ্ছে 80, তাকে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে 6, আর 8 আর 7 হচ্ছে 15, 22 হচ্ছে 2, সমান হচ্ছে 7 দুগুণে 14, হাতে 1, তাহলে 8 দুগুণে 16, 78, 78। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু মধ্যমান নির্ণয়ের যে কলামটা সেটা কিন্তু পূর্ণ করছি। তো দেখো, আমি একটু প্রথম থেকে একটু বোঝাই যে মধ্যমান নির্ণয়ের কলামটা আমরা কিভাবে পূর্ণ করব। প্রথমে আমাদের যে শ্রেণী ব্যবধানটা দেওয়া থাকবে, এই শ্রেণী ব্যবধানের নিম্ন সীমা এবং উচ্চ সীমাকে আমরা যোগ করব। যোগ করে আমরা কি করব, 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে আমরা যে মানটা পেয়েছি সেটা হচ্ছে 53। এটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর মধ্যমান। দ্বিতীয় শ্রেণীতে একইভাবে 56 এবং 60কে যোগ করব। যোগ করে যে মানটা পাবো তাকে 2 দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মধ্যমান, অর্থাৎ 58। এরপর দেখো, আমরা পরবর্তী যে শ্রেণীটা 61 থেকে 65, এটাকে আমরা যোগ করব। যোগ করার পরে 2 দ্বারা ভাগ করব, যে মানটা পাবো সেটা হচ্ছে 63। এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর মধ্যমান। এরপর চতুর্থ শ্রেণীতে যেটা আছে 66
থেকে 70 এই শ্রেণী ব্যবধানে আমরা এই দুটোকে যোগ করব। যোগ করলে 2 দ্বারা ভাগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে 68। এটা হচ্ছে আমাদের চতুর্থ শ্রেণীর মধ্যমান। এবার হচ্ছে পরবর্তী শ্রেণী অর্থাৎ পঞ্চম শ্রেণীর মধ্যমান হচ্ছে 71 থেকে 75। তো দেখো এখানে আমি করছি 71 যোগ 75 ভাগ 2 সমান সমান 146 ভাগ 2 সমান সমান হচ্ছে 73। তাহলে এটা হচ্ছে আমাদের পঞ্চম শ্রেণীর মধ্যমান। এবার বাকি থাকলো ষষ্ঠ শ্রেণীর মধ্যমান নির্ণয়। এটা আমরা কিভাবে করব দেখো, 76 এর সঙ্গে আমরা 80 কে যোগ করব। এই যেটা এখানে করে দেখাইছি তোমাদের, দেখো 76 এর সঙ্গে 80 কে যোগ করছি এবং 2 দ্বারা ভাগ করছি, করলে আমাদের যে মানটা সেটা হচ্ছে 78। আশা করি শিক্ষার্থী বন্ধুরা কিভাবে একটা শ্রেণী থাকলে সেই শ্রেণীর মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা খুব সহজে বুঝতে পারছি। এইবার আমাদের এই কলামটা পূর্ণ করতে হবে, যেহেতু আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য যেটা দরকার সেটা হচ্ছে মধ্যমান, ধাপ বিচ্যুতি, তারপর আছে ধাপ বিচ্যুতি গুণ গণসংখ্যা। ধাপ বিচ্যুতিকে ইউআই দ্বারা প্রকাশ করা হয়, ইউআই সমান হচ্ছে xi মাইনাস a বাই h, আর গণসংখ্যাকে প্রকাশ করা হয় fi দ্বারা, মধ্যমানকে প্রকাশ করা হয় xi দ্বারা। তো এই কলামে আমরা কি করব, এই ধাপ বিচ্যুতির সঙ্গে এই গণসংখ্যাটাকে গুণ করে বসাবো। তো একে একে আমরা প্রতিটা কলাম পূর্ণ করব। প্রথমে আমাদের মধ্যমানের কলাম পূর্ণ হলো, এখন আমরা ধাপ বিচ্যুতি এই কলামটা পূর্ণ করব। এই কলামটা পূর্ণ করার জন্য আমাদের ধাপ বিচ্যুতি নির্ণয় করার জন্য যে নিয়মটা আমরা দেখব, প্রথমে গণসংখ্যা সব থেকে বেশি কোন শ্রেণীতে আছে, সব থেকে বেশি কোন শ্রেণীতে আছে দেখো তো, এখানে আছে 6, এখানে 10, এখানে 12, এখানে 9, এখানে 8, এখানে 5। তাহলে বলো তো কোথায় সব থেকে বেশি গণসংখ্যা আছে? এইখানটা সব থেকে বেশি গণসংখ্যা, অর্থাৎ এই শ্রেণী অর্থাৎ 61 থেকে 65 শ্রেণীতে সব থেকে বেশি গণসংখ্যা আছে। তাহলে যেখানে সব থেকে বেশি গণসংখ্যা থাকবে সেইখানে আমরা শূন্য ধরব, এবং উপর দিকে যখন আমরা যাব উপরের শ্রেণীগুলোতে পর্যায়ক্রমে -1 -2 এভাবে বসাবো, অর্থাৎ -1 -2 বসাবো, আর নিচের দিকে আসবো +1 +2 +3। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা সহজে বুঝতে পারছো। অনেকের একটা ধারণা থাকে যে আমি শূন্যকে কোথায় বসাবো এবং কেন শূন্যকে এই ঘরে বসাবো। তো এই ধারণাটা দেখো, ধারণাটা হচ্ছে এরকম যে মাঝের কোনো ঘরে বসালে হবে কিনা, না, মাঝের কোনো ঘরে বসালে হবে না। সব থেকে বড় গণসংখ্যা যে শ্রেণীতে থাকবে সেই শ্রেণীর সোজা আমাদের শূন্যকে বসাতে হবে। অনেকে এরকম শেখে যে আমরা মাঝের শ্রেণী, দেখো এখানে আছে 5টা শ্রেণী, 1 2 3 4 5 6টা শ্রেণী আছে। তো 6টা শ্রেণীর মাঝের শ্রেণীতে আমরা যে কোনো একটা শূন্য বসাতে পারি না, সেটা শূন্য আমরা বসাবো না। আমরা কি করব, আমরা শূন্য বসাবো যে শ্রেণীতে সব থেকে বেশি গণসংখ্যা সেই শ্রেণীর সোজা আমরা শূন্য বসাবো, এবং উপর দিকে আমরা কি করব, -1 দিব, -2 দিব, আর এখানে নিচের দিকে দেব 1 2 3। এখন কথা হচ্ছে আমরা যে এগুলো দিলাম এটা যে ধাপ বিচ্যুতি, এটা কিভাবে বুঝবো, তাই না? তো দেখো আমি প্রথমে এই ঘরটার কথা চিন্তা করি, 61 থেকে 65 এই ঘরে ধাপ বিচ্যুতির মান যে 0 সেটা কিভাবে আসে তোমাদের একটু দেখাচ্ছি এই সূত্র অনুযায়ী। দেখো এই ঘরটার নাম হচ্ছে U3। কেন U3 বলবো, কারণ UI বলতে বোঝাচ্ছে ধাপ বিচ্যুতি। প্রথম শ্রেণীর ধাপ বিচ্যুতিকে U1 বলা হয়, দ্বিতীয় শ্রেণীর ধাপ বিচ্যুতিকে U2 বলা হয়, এবং তৃতীয় শ্রেণীকে ধাপ বিচ্যুতিকে বলা হয় U3। এজন্য আমি U3 বসিয়েছি। তাহলে U3 সমান আমরা লিখব x3 - a/h এই সূত্র ব্যবহার করে। তো x3 আবার কোনটা, দেখো x3 হচ্ছে তৃতীয় শ্রেণীর যে মধ্যমান আমরা পেয়েছি, এইটার নাম হচ্ছে x3 তৃতীয় শ্রেণীর। তাহলে এইটা হচ্ছে x1, এটা x2, এটা হচ্ছে x3। তাহলে x3 এর মান আমরা পেলাম কত, এখানে দেখো কত আছে 63 বিয়োগ, এবার a বলতে বোঝাচ্ছে আনুমানিক গড়। আনুমানিক গড় হচ্ছে আমরা যে শ্রেণীতে শূন্য ধরি, যে শ্রেণীতে ধাপ বিচ্যুতির মান শূন্য ধরি সেই শ্রেণীর মধ্যমানের মান হচ্ছে আমাদের a। তাহলে এখানে
x3 মানও 63 হচ্ছে, আবার এর মান যেটা আনুমানিক গড় সেটার মানও কিন্তু আমাদের 63 হচ্ছে। এবার এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, এইচটা হচ্ছে শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান হচ্ছে 51 থেকে 55, এর শ্রেণী ব্যবধান দেখো এভাবে গণনা করতে হবে, 51, 52, 53, 54, 55। তো শ্রেণী ব্যবধান আমরা কত পেলাম? 5 পেলাম। তো দেখো এটা ক্যালকুলেশন করলে 0/5 সমান কত হলো? 0। তাহলে দেখো u3 এর মান কত আসছে? 0। তাহলে আমরা এইটার মান বের করতে চাইছিলাম। এবার দেখো তুমি যদি মনে করো যে আমরা আরো দু একটা পরীক্ষা করতে পারি, আমরা কিন্তু এটা পরীক্ষা করছি, এটা গড় নির্ণয়ের জন্য কিন্তু তোমাদের সারণীতে কোনো কিছু দেখাতে হবে না, কিন্তু এটা তোমাদের জানার জন্য আমি তোমাদের ব্যাখ্যা করছি। মনে করো এইটার মান আমি বের করলাম, এইটার মান হচ্ছে u1, তাহলে u1 সমান হবে x1 মাইনাস a বাই h। তো x1 বলতে বোঝাচ্ছে আমাদের 53, x1 বলতে আমরা প্রথম শ্রেণীর মধ্যমানকে নেব, এটা হচ্ছে 53। এই 53 থেকে আমরা a কে বাদ দেব, a হচ্ছে আনুমানিক গড়, এর মান হচ্ছে 63। তাহলে 53 বিয়োগ হচ্ছে 63, এর মান 63, আর এইচ এর মান কত ছিল? 5। তাহলে দেখো ক্যালকুলেশন করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে -10/5 সমান হচ্ছে কত হচ্ছে? -2। তো দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা u1 অর্থাৎ প্রথম শ্রেণীর ধাপ বিচ্যুতির মান কত পেলাম? -2। আমরা কত ধরছিলাম? -2। তো দেখো আমরা এভাবে যদি ধরি তাহলে এই সূত্র অনুযায়ী প্রতিটা শ্রেণীর ধাপ বিচ্যুতির মান কিন্তু আমাদের যেটা ধরা হয়েছে সেটা সঠিক হয়। আবার দেখো আমি যদি এখান থেকে যে কোনো একটাকে বিবেচনা করি যে আমরা 2 অর্থাৎ এই শ্রেণীটা কততম শ্রেণী দেখো তো, 1 2 3 4 5, 5তম শ্রেণী। তাহলে 5তম শ্রেণীর ধাপ বিচ্যুতির মানকে যদি u5 ধরি, মনে করো u5 যদি ধরা হয়, তাহলে সূত্রটা কি? x5 মাইনাস a বাই h। তাহলে x5 এর মান কত দেখো, x5 এর মানটা হচ্ছে আমাদের 73। তাহলে এই 73 বসালাম, মাইনাস a অর্থাৎ আনুমানিক যে গড়টা সেটা হচ্ছে 63। তাহলে 73 বিয়োগ হচ্ছে 63 ভাগ h এর মান কত ছিল? 5। তাহলে 73 বিয়োগ 63 হলে আমাদের আসে 10/5 সমান সমান কত হচ্ছে? 2। দেখো এই যে 2 পেলাম, এটা কি আমাদের এখানে আছে না? অবশ্যই আছে। তাহলে দেখো আমরা 3টে প্রমাণ করে দেখালাম, এইখানে একটা প্রমাণ করে দেখালাম, এইখানে একটা প্রমাণ করে দেখালাম, আর এই শ্রেণীতে আরো একটি প্রমাণ করে দেখালাম যে এই সূত্র অনুযায়ী প্রতিটা ধাপ বিচ্যুতির মান একই হচ্ছে। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা কিভাবে ধাপ বিচ্যুতি মান নির্ণয় করা হয় সেটা তোমরা বুঝতে পারছো। কিন্তু সংক্ষেপভাবে বা খুব সহজে আমরা এরকম ধরা হয় যে সব থেকে বড় গণসংখ্যা সেই ঘরে 0 ধরবো, উপরের দিকে গেলে -1 -2 ধরবো, আর নিচের দিকে গেলে 1 2 3। এরপরে যদি আরো কোনো শ্রেণী থাকে তাহলে সেখানে 4 ধরবো। আবার যদি উপরের দিকে আরো কোনো শ্রেণী থাকতো তাহলে -3 -4 এভাবে কিন্তু উপরের দিকে আরো সংখ্যা কাউন্ট হতো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। তো ধাপ বিচ্যুতি কলাম পূর্ণ করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে ধাপ বিচ্যুতি গুণ গণসংখ্যা অর্থাৎ FIUI নির্ণয় করব। তো ধাপ বিচ্যুতি গুণ গণসংখ্যা এটা নির্ণয় করতে গেলে দেখো এখানে ধাপ বিচ্যুতির মান কত আছে? -2, আর এখানে গণসংখ্যার মান কত আছে? 6। তাহলে আমরা এই FI এর সঙ্গে অর্থাৎ গণসংখ্যার সঙ্গে এই ধাপ বিচ্যুতিকে আমরা গুণ করব। তাহলে 6 এর সঙ্গে যদি আমরা -2 গুণ করি তাহলে কত আসে? -12 আসে। এরপরে দেখো একইভাবে আমরা 10 এর সঙ্গে যদি -1 কে গুণ করি তাহলে -10 আসে। এরপর 0 সঙ্গে আমরা যদি 12 কে গুণ করি তাহলে 0 সঙ্গে যা গুণ করা হোক না কেন আমাদের 0 আসে। এরপরে 9 এর সঙ্গে আমরা 1 কে গুণ করব, 9 এর সঙ্গে 1 কে গুণ করলে আসে 9 ওকে 9। এরপর আছে 8 এর সঙ্গে আমরা 2 কে গুণ করব, 8 এর সঙ্গে 2 কে গুণ করলে আসছে 16। এরপর আছে 5 এর সঙ্গে 3 কে গুণ করব, তাহলে 5 এবং 3 গুণ করলে আমাদের কত আসে? 15। তো দেখো এই কলামটাও কিন্তু আমাদের পূর্ণ হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা এইখানে যে কলামটা পূর্ণ হলো সেটার নাম হচ্ছে সামেশন অফ FIUI, এটা আমরা এখন নির্ণয় করব। এই যে কলামটা পূর্ণ হলো, এখন এর সমষ্টি বের করব। এর সমষ্টি হচ্ছে সামেশন FIUI। তো
তো দেখো এইখানে ঋণাত্মক সংখ্যা আছে 12 আর 10। তো 12 আর 10 মোট ঋণাত্মক কত হলো? 22। আর এখানে ধনাত্মক সংখ্যা দেখো 9 আছে, 16 আছে, 15 আছে। তো আমরা এই কয়টা ধনাত্মক সংখ্যা আছে সেইগুলোকে আমরা কাউন্ট করব। তো +9 +16 প্লাস আছে 15। তো দেখো এখানে -22 বা 22 প্লাস এইগুলো আছে আমাদের, যেহেতু ধনাত্মক সংখ্যা এগুলোকে আলাদাভাবে আমরা যোগ করব। তাহলে 6 আর 5 যদি যোগ করি, 6 আর 5 হচ্ছে 11, 11-র সঙ্গে 9 যোগ করলে হচ্ছে 20, 20 শূন্য হাতে 2, 2 আর 1 3 আর 1 4, 40। তাহলে দেখো এই তিনটে সংখ্যাকে যোগ করলে আমরা কত পেলাম? 40। তাহলে 40 হচ্ছে মোট ধনাত্মক সংখ্যা। আর এখানে ঋণাত্মক মোট সংখ্যা কোনটা? -12 -10। তাহলে মোট ঋণাত্মক কত হলো? 22। তাহলে -22 প্লাস 40, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসে দেখো। 40 থেকে যদি আমরা 22কে বাদ দিই তাহলে কি আসে? 2 আর কত হলে 10 হয়, 2 আর 8 হলে হাতে 1, 2 আর 1 3, 3 আর কত 4 আর 3 আর 1, অর্থাৎ +18। তাহলে দেখো এইখানে সামেশন FIUI এর মান হবে +18। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো সামেশন FIUI এর মান বের করলাম। তো এরপরে দেখো এখানে গণসংখ্যা, মোট যে গণসংখ্যা অর্থাৎ টোটাল যে গণসংখ্যা সেটাকে আমরা n দ্বারা প্রকাশ করি। তাহলে মোট গণসংখ্যা n সমান, আমরা n সমান লিখতে পারি কত দেখো, যোগ করে দেখতে হবে। 8 আর 5, 8 9 10 11 12 13, 13 আর 9, 13-র সঙ্গে 9 যোগ করলে 14 15 16 17 18 19 20 21 22, 22 আর 2 23 24, 24 আর 6, 24 আর 6 হচ্ছে 25 26 27 28 29 30, 30-এর 0 হাতে 3, 3 আর 1 4 আর 1 5, অর্থাৎ আমাদের মোট যে গণসংখ্যা সেটা হচ্ছে 50। তাহলে n সমান আমরা লিখতে পারি 50। এখন এই যে সারণী থেকে আমরা যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব, এই সূত্রটা এখন জেনে আসি। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে x বার সমান, x বার চিহ্ন আমরা দেব, কারণ গড় নির্ণয় করতে গেলে উপরে একটা বার চিহ্ন আসে। x বার সমান a প্লাস সামেশন FIUI বাই হচ্ছে n গুণ হচ্ছে h। তাহলে এই হচ্ছে আমাদের সূত্রটা। এই সূত্রে আমরা সকল যে প্রতীক আছে প্রতীকের মানগুলো আমরা বসিয়ে দিলে কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা হয়ে যাবে। তো দেখো এর মান কোনটা বলো তো, এখানে আমরা এর মান কোনটা পেয়েছি? 63। তো আমরা এখানে ডান পাশে লিখতে পারি যে এখানে বা সারণী হতে পাই এ সমান, এ বলতে আছে আনুমানিক গড়, তাহলে এ হচ্ছে আনুমানিক গড়, এই এটা হচ্ছে 63। এরপরে দেখো আমাদের সামেশন FIUI, এই সামেশন FIUI এর মান কত পেয়েছি? সামেশন FIUI সমান আমরা পেয়েছি 18। তারপর দেখো n, n এর মান হচ্ছে মোট গণসংখ্যা, এখানে মোট গণসংখ্যা n সমান আমরা কত পেয়েছি? 50 পেয়েছি। তারপর দেখো h, h হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান আমাদের হচ্ছে 5, h সমান 5। তো এই হচ্ছে আমাদের সকল প্রতীকের মান। এখন এই মানগুলো আমরা এই সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় খুব সহজে হয়ে যাবে। তাহলে এর মান হচ্ছে 63 প্লাস সামেশন FIUI মান হচ্ছে 18, n এর মান হচ্ছে 50 গুণ h এর মান হচ্ছে 5। তো দেখো 63 প্লাস 5 18 হচ্ছে 90, আর নিচে আছে 50। এখন 90 দিয়ে যদি 50-কে আমরা ভাগ করি, অর্থাৎ 50 দিয়ে 90-কে ভাগ করব, তাই না? 50 দিয়ে যদি 90-কে ভাগ করি, দেখো আমরা এই পাশে 50 দিয়ে 90-কে যদি ভাগ করি তাহলে ভাগফলটা কি আসে সেটা আমরা একটু দেখে নিই। দেখো 50-কে 50 বিয়োগ করলে 0, 5 আর 4 9, 40। এখন এখানে দশমিক নেব, যেহেতু যাচ্ছে না, এবং তার জন্য এখানে কি নেব? একটা 0 নেব, 400। এবার দেখো আমরা যদি 8 দিই
তাহলে 8 দিয়ে যদি দিলে 8 শূন্য শূন্য 5 8 40, তাহলে আমাদের যে ভাগফলটা কত আসলো 1.8। তাহলে আমরা বুঝবো 90/50 এটা করলে আমাদের কত আসলো 1.8। তো দেখো এটাকে আমরা যদি যোগ করে দিই 63-র সঙ্গে আমরা 1.8 কে যোগ করলে হচ্ছে 64.8। এইটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। আমি এই পর্যন্ত যা কিছু তোমাদের শেখালাম, যদি তোমাদের কোনো বিষয় নিয়ে বুঝতে কষ্ট হয় তাহলে তোমরা ভিডিওটা বারবার দেখবে, তাহলে অবশ্যই বুঝবে। তো আজকের ক্লাস এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে এই পরিসংখ্যান অধ্যায়ের অন্য কোনো অঙ্ক নিয়ে। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আর তোমরা যারা আমার চ্যানেলের পূর্বের ভিডিওগুলো দেখোনি সে ভিডিওগুলো অবশ্যই দেখবে, তাহলে আশা করি তোমরা অঙ্কে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে।